রাতেও তো নেশনস লিগের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে, ইউএফা নেশনস লিগের ম্যাচ রয়েছে, আগের দিন ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ রয়েছে এবং খুব স্বাভাবিকভাবে আমাদের সেগুলো খুব বেশি অনুসরণ করা হয় নাই, কিন্তু যিনি অনুসরণ করেছেন আমাদের কলিগ শরীফুল হক, তার কাছ থেকেই বরং জানতে চাই যে আজকের রাতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের ম্যাচগুলো রয়েছে। ফার্স্ট লেগে অনেকগুলো ম্যাচে আপনি বলতে পারেন যে খুব প্রত্যাশিত ফল শেষ পর্যন্ত আসে নাই। কি কি ফিক্সার রয়েছে শরীফুল হক? প্রেডিকশনও আসলে অনেকগুলাই মিলে নাই। ফ্রান্স ক্রোয়েশিয়ার ম্যাচে প্রেডিকশন মেলে নাই, তারপর হচ্ছে আপনার স্পেন নেদারল্যান্ডস ম্যাচটা ড্র হয়েছে, ওকে ফাইন। পর্তুগালও হেরে গেছে। আপনাদের প্রেডিকশনের পয়েন্টে পরে আসছি। আজকে যে ম্যাচগুলো রয়েছে ইউএফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগের যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো, স্পেন ভার্সেস নেদারল্যান্ডস, প্রথম ম্যাচটা অ্যাগ্রেগেট ড্র হয়েছিল 2-2 গোলে। ফ্রান্স ক্রোয়েশিয়ার ক্রাঞ্চ ম্যাচ রয়েছে যেখানে ক্রোয়েশিয়া 2-0 গোলে অ্যাগ্রেগেটে এগিয়ে আছে। পর্তুগাল ডেনমার্কের কাছে হেরে গিয়েছিল 1-0 গোলে। জার্মানি ইতালির ম্যাচ রয়েছে, জার্মানি এর ঘরের মাঠে ডর্টমুন্ডে জার্মানি প্রথম ম্যাচটা 2-1 গোলে জিতেছিল। প্রথম টকিং পয়েন্ট আসলে বলতে হয়, যদি বলতেই চান, আপনারা বলছিলেন পর্তুগাল হেরে গিয়েছিল। ডেনমার্কের কাছে, যে ডেনমার্কের রাসমুস হয়লুন্ড ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড, তিনি সাবেক রেড ডেভিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে তার সিউ সেলিব্রেশনটা করেছেন, যেটা নিয়ে আবার ক্রিশ্চিয়ানো রোনালদো বলছেন এটা মোটেও তার কাছে খুব একটা অসম্মানজনক মনে হয় না। অনেকে হয়তো বলতে পারেন যে তারই সেলিব্রেশন করে তার দলকে গোল করে হারিয়ে দেওয়া হচ্ছে, সেটা মোটেও রোনালদো আসলে ওইভাবে বলেনি। রোনালদো বলছেন উল্টো যে এরকম কোনো সুযোগ হলে তিনি বরং হয়লুন্ডের সামনে এই সেলিব্রেশনটা করতে চান। অর্থাৎ একটা পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হচ্ছে যে কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগে পর্তুগাল ডেনমার্ককে হারিয়ে দিবে। রোনালদো ওই কথাটাই বলছেন এবং এটাই বলছে যে ওর উদযাপন আমার তেমন কোনো সমস্যার কিছু নেই, এখানে অসম্মানের কোনো ব্যাপার নেই, বরং এটা আমার জন্য সম্মানের। আশা করি ম্যাচে আমি ওর সামনে এই উদযাপনটা করতে পারবো। এখন পর্তুগালের জন্য একটাই চিন্তার কথা, সেটা হচ্ছে প্রথম ম্যাচে মিডফিল্ড একদম বলতে গেলে ছিলই না, সেখানে ডেনমার্ক যথেষ্ট ফ্রন্ট ফুটে ফুটবল খেলে পর্তুগালকে ইজিলি আউট নাম্বার করতে পেরেছে। এখন পর্তুগালের জন্য এবং রবার্তো মার্টিনেজের জন্য যে টাস্কটা হচ্ছে, পর্তুগাল আসলে বড় স্টারের কোনো অভাব নেই। পিএসজির মিডফিল্ডের দুইজন হচ্ছে পর্তুগালে খেলছেন, একই সঙ্গে রোনালদোকে আপনি অ্যাড করেন, রাফায়েল লেওকে অ্যাড করেন। সো এই পর্তুগালের জন্য ডেনমার্কের বিপক্ষে জয় তো অবশ্যই বের করতে হবে এবং ছন্দে থেকেই আসলে জয় বের করতে হবে। পর্তুগাল ডেনমার্কের ম্যাচ নিয়ে আপনাদের এবার প্রেডিকশন করার কি ইচ্ছা আছে? আমার তবুও ইচ্ছা আছে, পরাজয় ডরে না বীর, আর প্রেডিকশন করতে কখনো ভয় পেতে হয় না, এটা ভুল হওয়ার জন্যই আছে। আমরা তো হাত দেখে আর প্রেডিকশন দিই না, ফ্যাক্ট বুঝে প্রেডিকশন দিতে হয়। ডেনমার্কের সঙ্গে ফার্স্ট ম্যাচে প্রথম দিকে পর্তুগাল গোলকিপার একটু চাপে পড়ে গিয়েছিলেন, পেনাল্টি সেভ, এরপরে হয়লুন্ডের গোল, ওটা ডেনমার্কের ঘরের মাঠ ছিল। পর্তুগাল এই ম্যাচে তবুও ফেভারিট, তবে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ এই ম্যাচ জিততে না পারলে তিনি আসলে চাপে পড়ে যাবেন, এইটুকু আমি নিশ্চিত। তবে আমি আসলে প্রেডিকশন কি করব, এইটা মানে আমি পর্তুগালের পক্ষে আমি দিতেই চাই, কিন্তু খুব বেশি মনে জোর পাচ্ছি না। পর্তুগালে যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলা এবং আমার মনে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো কামব্যাক করবে এই ম্যাচটা দিয়ে, সুতরাং আমি আমার প্রেডিকশনটা রাখতে চাই পর্তুগালের ওপরেই। কিন্তু আমি ফ্রান্সের ওপরে এই ম্যাচে অন্য ম্যাচটায় প্রেডিকশন রাখবো কিনা আমি ওই বিশ্বাসটা আসলে পাচ্ছি না, ওই শক্তিটা আমি পাচ্ছি না। ক্রোয়েশিয়া কি এরপরও এই ম্যাচে এইটাই ফেভারিট? একটা পরিসংখ্যান দেওয়ার জন্য শুধু দিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে এরকম 2 লেগের টাইয়ে 2-0 গোলে পিছিয়ে থাকার পর শেষবার ফ্রান্স পরের রাউন্ডে উতরে গিয়েছিল বেসিক্যালি ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার্স ম্যাচে 2014 সালে। সেক্ষেত্রে ফ্রান্সের সামনেও মানে ব্যাপারটা খুবই কঠিন হয়ে গেছে। ক্রোয়েশিয়ার কাছে 2-0 গোলে এভাবে ক্রোয়েশিয়ার মাঠে হেরে যাওয়াটা ঠিক আছে, আপনি হারতেই পারেন, কিন্তু ফ্রান্স যেভাবে টুথলেস ভাবে খেলেছে সেটাই মূলত আসলে ফ্রান্সের জন্য একটা অশনি সংকেত দিয়ে যাচ্ছে। আর কিলিয়ান এমবাপে ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের হয়ে, এবং কিলিয়ান এমবাপে সেপ্টেম্বরের পর ফ্রান্সের জাতীয় দলে ঢুকলেন, সেখানে আপনি এক্সপেক্টই করবেন যে ফ্রান্স দলটাকে কিলিয়ান এমবাপেই মোটিভেট করতে পারবেন। কিন্তু দিদিয়ের দেশও তিনি আবার কিলিয়ান এমবাপের ওই দিনের পারফরমেন্সের পর দেশও ফ্রান্স মানে এমবাপেকে ডিফেন্ড করছেন যে একটা খারাপ দিন আসলে যেতেই পারে, এটা খুব একটা বড় কোনো ব্যাপার নয়। ফুটবলে আপনি মানে 50টা দিন খারাপ গেলে বাকি 300 বাকি যে দিনগুলো থাকে সেগুলো আসলে ভালোই যায়, সেটাই বলছেন। এবং এমবাপের উপর তিনি ভরসা রাখছেন ওইভাবে যে এমবাপে আসলে ক্যাপ্টেন্সি আর্মব্যান্ডটা ক্যারি করছেন ফ্রান্স ন্যাশনাল টিমে, সেটাকেও আসলে একটা বড় দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্সের মানে আজকের ম্যাচটা ফ্রান্সের ঘরের মাঠ স্টাদ দে ফ্রান্সে আপনি বলতে পারেন হয়তো দিদিয়ের দেশর যে শেষ ইউরোর যে শেষটার পর, ইউরো শেষ হওয়ার পর কিন্তু দিদিয়ের দেশর ফ্রান্সের তালটা ঠিক এখনো ওভাবে জায়গা মতো নেই, মানে ঠিক দল হিসেবে ক্লিক করতে পারছে না। সেটা আসলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বড় সমস্যা তৈরি করতে পারে। তবে এই ম্যাচে ফ্রান্স হয়তো একটা কামব্যাক করলেও করতে
পারে বলে আমার ধারণা। আচ্ছা, এটাকে আমরা ইউরোর ফ্রান্সটাকে সম্ভবত আরো একবার দেখেছি শেষ ম্যাচটাতে, কিন্তু ইউরোর পরে ফ্রান্সের অক্টোবর নভেম্বর মাসে কি উন্নতি চোখে পড়েছিল সেটা নিশ্চয়ই আরো একবার ফিরিয়ে আনতে দিতে দেশ চাইবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.